বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী মণ্ডলী, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আজ আমি ব্যাংকিং খাতে সুশাসন উন্নয়ন, আর্থিক স্বচ্ছতা আনয়ন ও বিপুল পরিমাণ ক্লাসিফাইড লোন অনাদায় থাকার পিছনে নেপথ্য কারণ সম্পর্কে আপনাদেরকে জানাব। ডিপ রুটেড কজেস অফ হিউজ ক্লাসিফাইড লোন নিড গভর্নেন্স, ডেভেলপমেন্ট, ট্রান্সপারেন্সি, সিআর অ্যান্ড IFRS 9। এই বিষয়গুলি আপনারা জানলে বাস্তবিক পক্ষে বুঝতে পারবেন ক্লাসিফাইড লোন অনাদায় থাকার কারণ কি। দেশের ব্যাংকিং খাতে বিপুল পরিমাণ খিলাপি ঋণ, ক্লাসিফাইড লোন কেন আদায় হচ্ছে না, এর পিছনের মূল কারণগুলি কি? অগ্রণী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসাবে, অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে এবং রিস্ক কমিটির একজন সদস্য হিসাবে যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেই অভিজ্ঞতার আলোকে বর্তমান ব্যাংকিং খাতের চ্যালেঞ্জের বাস্তবমুখী সমাধান নিয়ে আলোচনা করব। দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা এবং সাধারণ গ্রাহক থেকে শুরু করে নীতি নির্ধারকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ কারিগরি ও নীতিগত বিষয় তুলে ধরছি। মূল আলোচ্য বিষয় কি টপিকস কাভার্ড, বিপুল পরিমাণ সিএল ও রাইট অফ বৃদ্ধি পাওয়া, নেপথ্যের কারণ, ঋণ বিতরণে ক্রেডিট রেটিং, IFRS এবং 5টি মূল নিয়ম এগুলি না মানার কারণ, বেসেল 3 গাইডলাইনে বাংলাদেশ ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা, সিআরআর কেন ঝুঁকিপূর্ণ, ব্যাংকিং খাতে সুশাসন উন্নয়ন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত না করতে পারলে এইসব চ্যালেঞ্জ আমাদের সামনে থাকলে, মোকাবেলায় ব্যর্থ হলে, তাহলে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখা খুবই দুষ্কর হয়ে পড়বে। কেন বিতরণকৃত লোন ক্লাসিফাইড হলো? কেন রাইট অফ বৃদ্ধি পাচ্ছে? কেন প্রভিশন বৃদ্ধি পাচ্ছে? অর্থাৎ প্রফিটের টাকা দিয়ে আমাদেরকে রিস্ক মেটাতে হচ্ছে। ক্রেডিট রেটিংয়ের গুরুত্ব বৈশ্বিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং খাতে কর্পোরেট সুশাসন উন্নয়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার মূল ভিত্তি হল ক্রেডিট রেটিং। ইতিহাস বলছে প্রাতিষ্ঠানিক ক্রেডিট রেটিং শুরু হয় যুক্তরাষ্ট্রে, বাংলাদেশে এর যাত্রা শুরু হয় 2002 সালে। বর্তমানে বিশ্বের প্রায় সবগুলো উদীয়মান পুঁজিবাজারের সুশাসন, বিনিয়োগ নিরাপত্তা নিশ্চিত করতে ক্রেডিট রেটিং একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশ্বে মুডিজ, ফিচ এবং S&Pর মতো রেটিং
এজেন্সিগুলি গ্লোবাল মার্কেটের ৮০ থেকে ৯০% কন্ট্রোল করছে। বিশ্বব্যাংক, IMF, ADB এই রেটিংয়ের উপর ভিত্তি করেই আমাদেরকে লোন দিচ্ছে। এর মূল কাজ হলো ঋণ গ্রহীতা ও প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা মূল্যায়ন করা, যাতে ব্যাংক সিদ্ধান্ত নিতে পারে কোন লোন, কোন ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ করতে পারবে না, 100% ঝুঁকি হবে, আর কোন ক্ষেত্রে ঝুঁকি থাকবে না, নিরাপদ হবে। দেশের ব্যাংকিং খাতের বর্তমান চিত্র পর্যালোচনা করলে বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন 2025 অনুযায়ী গত বছরের ডিসেম্বর শেষে ক্লাসিফাইড লোন, রাইট অফ লোন, পুনঃতফসিল করা ঋণ এবং আদালতের স্থগিতাদেশ থাকা ঋণ মিলিয়ে সংকটাপন্ন ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 10,91,000 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 60%। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখতে হবে, শুধু ঋণ পুনঃতফসিল বা সুদ মওকুফের মাধ্যমে এই ব্যাংকিং সংকট কাটিয়ে ওঠা কারো পক্ষেই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। বাংলাদেশকে বর্তমান এই রুগ্ন ঋণ সংস্কৃতি থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। কারিগরি ও আর্থিক ঝুঁকি অর্থাৎ টেকনিক্যাল রিস্ক সঠিকভাবে ক্রেডিট রেটিং না করে ঋণ দেওয়ার কারণেই আজ ব্যাংকগুলির মূল আর্থিক দিক নির্দেশনাগুলি চরমভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাসেল 3 31/6/2026 ভিত্তিক দ্বিতীয় প্রান্তিকে CRAR বিবেচনা করলে দেখা যায়, যেখানে CRAR 12% থাকার কথা, সেখানে এই মাইনর শকও অনেক ব্যাংকের অবস্থান নেগেটিভ হয়ে আছে। বাংলাদেশ ব্যাংক যদি ফরবিয়ারেন্স বা নীতিগত ছাড় তুলে নেয়, তবে ব্যাংকগুলির প্রকৃত চিত্র দুঃখজনক হবে। ক্রেডিট রেটিংয়ের অভাবে ব্যাংকগুলোর CET1, CET2, ROA, ROE, NPL, প্রভিশন কাভারেজ, ADR, LCR, NIM এবং EPS-এর মতো অত্যাবশ্যকীয় মাপকাঠিতে আজ হুমকির সম্মুখীন। সমাধান এবং আমার প্রস্তাবনা: ব্যাংকিং ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আমি করছি। 1. বাধ্যতামূলক ক্রেডিট রেটিং এবং প্রচলিত ঋণ প্রদানের জন্য যে 5টি কি পয়েন্ট রয়েছে, সেগুলি ঋণদাতাদের পুনঃ পরীক্ষা পর্যালোচনা করে সঠিক সিকিউরিটি নিয়ে, কর্পোরেট সিকিউরিটি নয়, বাস্তব সিকিউরিটি নিয়ে লোন দিতে হবে। তবেই কেবল আর্থিক সক্ষমতা ঋণদাতার ক্ষেত্রে ঋণ গ্রহীতার কাছ থেকে লোন আদায় করা সম্ভব হবে, অন্যথা নয়। সব জায়গায় সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনার জন্য ঋণ বিতরণে ক্রেডিট রেটিং শতভাগ মানতে হবে এবং পাশাপাশি যারা ক্রেডিট রেটিং করেন এই প্রতিষ্ঠানগুলোকেও নৈতিকতা, পেশাদারিত্ব ও সততা বজায় রাখতে হবে। আইনগত বিষয় হচ্ছে, ঋণ বিতরণে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শুধু কারণ দর্শানো, সাময়িক বরখাস্ত নয়, দায়ী ব্যক্তিদের ব্যক্তিগত সম্পদ থেকে আমানতকারীর পাওনা পরিশোধের আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রায় দেখি যিনি এইসব অনিয়মের সাথে জড়িত তিনি অবসরে চলে গেছেন বলে তাকে ক্ষমা করার প্রস্তাব আসে, যিনি মারা গেছেন তার সিকিউরিটি আছে,
তার প্রস্তাব আসে মাফ করে দেওয়ার জন্য। ব্যাংক তো পাবলিকের টাকা নিয়ে চলে, পাবলিকের টাকা নিয়ে চলে, ট্যাক্স দেয়, কর্মকর্তা কর্মচারীদের কস্ট অফ ফান্ড বিবেচনা করতে হয়। এসব বিবেচনা না করে যদি আমরা ঢালাওভাবে মাফ করে দিই, তাহলে ব্যাংক পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে, অসুবিধা হবে। সুতরাং আইনগত ব্যবস্থা কঠিন হতে হবে। মেমোরান্ডাম অফ আর্টিকেল বাংলাদেশ ব্যাংকের সাথে যে চুক্তি হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। পর্ষদের ভূমিকা সবচাইতে গুরুত্বপূর্ণ। পর্ষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে ঋণ প্রদান নিশ্চিত করতে হবে এবং রাজনৈতিক প্রভাব মুক্ত থেকে শক্তিশালী ও সাহসী ভূমিকা পালন করতে হবে। আধুনিক মানদণ্ড অনুসরণ করতে হবে। নতুন নতুন ঋণ অনুমোদনের ক্ষেত্রে নন লোন স্যাংশন সব সময় IFRS 9, এক্সপেক্টেড ক্রেডিট লস, ECL এবং সঠিক ক্রেডিট রেটিং মেনে ঋণ দিতে হবে। বিগত 15 বছর যাবৎ যারা একই দপ্তরে 3 বছরের অধিক সময় একই পদে রয়েছে, কর্মরত রয়েছে, টপ 10 এবং টপ 20 ঋণ গ্রহীতাদের সাথে তাদের সখ্যতা থাকার কারণে ঋণ আদায় কঠিন হয়ে গেছে। সেই জন্য তাদেরকে দ্রুত জরুরি বদলি করতে হবে। এইসব পদক্ষেপই কেবল ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা করছি। আল্লাহ হাফেজ।